দেশের সার্বভৌমত্বের উপর হুমকি, ভঙ্গুর অর্থনীতি, মুক্তযুদ্ধ নিয়ে রাজনীতি, এসবের পাশাপাশি চলুন আমরা একটু সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে কি হচ্ছে একটু দেখি। খুব যদি খেয়াল করেন এগুলো কিন্তু কোনো কিছুই আলাদা ঘটনা নয়। মানে সার্বভৌমত্ব আর মুক্তিযুদ্ধের উপর যখন আঘাত আসে তখন দেশের কালচার, সংস্কৃতি, সামাজিক আচরণ সবকিছুতেই আঘাত আসবে। এটাই স্বাভাবিক, কারণ একটার সাথে একটা যুক্ত। এবং মেটিকুলাস ডিজাইন যখন করা হয়েছিল তারা জানতো যে একটাকে আঘাত করলে সবকিছুই এফেক্টেড হবে। তো আমি নেত্র নিউজের একটা ভিডিও ক্লিপস দেখছিলাম ডাকসু নির্বাচন এবং ফলাফলকে নিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা কি মনে। রাবেয়া শিরিন আপা, আপনার কথা শুনতে পাচ্ছি না। আমরা বোধহয় একটু শিরিনকে বোধহয় কানেকশনটা বোধহয় কাজ করছে না। তো সরি, আমি একটু নেটওয়ার্কের বাইরে চলে গেছিলাম। তো আমি নেত্র নিউজের একটা ভিডিও ক্লিপস দেখছিলাম। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তো যেটা বলছিলাম, আমি নেত্র নিউজের একটা ভিডিও ক্লিপস দেখছিলাম ডাকসু নির্বাচন এবং ফলাফলকে নিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা কি মনে করে সেটার উপর। তো সেখানে দেখলাম একজন ছাত্রী বলছেন, সাদিক কায়েম যখন ভোট চাইতে আসে মেয়েরা তখন প্রশ্ন করেছিল, আপনারা কি নির্বাচিত হলে আমাদের পোশাকের উপর কোনো প্রভাব পড়বে, আমাদের আচার আচরণের উপর কোনো প্রভাব পড়বে? তো জবাবে নাকি সাদিক কায়েম বলেছিলেন, আপনারা এখানে অনেকে টি শার্ট পরে এসেছেন, আমি কি আপনাদের কিছু কিছু বলেছি? অডাসিটি দেখেন। হ্যাঁ, আপনারা অনেকেই মাই প্রিটি উইমেন সিনেমাটা দেখেছেন, তাই না? সেখানে একজন বিজনেস ম্যাগনেট এক যৌনকর্মীকে ভালোবেসেছিলেন। তো জুলিয়া রবার্টস এই যৌনকর্মীর রোলে ছিলেন। এবং এই বিজনেস ম্যাগনেটের চরিত্রে ছিলেন রিচার্ড গিয়ার। তো তাদের মধ্যে এক বাকবিতণ্ডায় রিচার্ড গিয়ার বলল, আই নেভার সে দ্যাট ইউ আর আ প্রস্টিটিউট, অর্থাৎ আমি তো কখনোই বলি নাই যে তুমি একজন যৌনকর্মী। উত্তরে জুলিয়া রবার্টস খুব সুন্দর একটা বিষণ্ণ হাসি দিয়ে বলেছিলেন, ওয়েল ইউ জাস্ট ডিড, মানে তুমি মাত্রই সেটা বললে। এই যে সাদিক কায়েম বলল, আপনারা যে টি শার্ট পরে এসেছেন আমি কি আপনাদের কিছু বলেছি, কথাটার মানে হলো টি শার্টে আসলে সমস্যা আছে, তাই না? কথাটার অর্থ হলো, দাঁড়া, টি শার্ট পরা কাকে বলে দেখিয়ে দেবো তোদের। হ্যাঁ, তো এই ছাত্রী সাদিক কায়েমের ওই কথার রেফারেন্স দিয়ে খুব আবেগ আপ্লুত হয়ে বলল যে নারীদের উপর কোনো আঘাত আসবে বলে সে মনে করে না। এই কারণে ছাত্র শিবিরের বিজয়ে সে খুব খুশি। কিন্তু আমরা দুদিনের মাথায় কি দেখলাম? আমরা দুদিনের মাথায় দেখলাম সাদিক কায়েম এবং গং মধির ক্যান্টিনে গিয়ে সেখানকার কর্মচারীদের বলছে যে হাফ প্যান্ট পরা যাবে না। তো এরপরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে তারা শিবিরের এক নারী নেতৃত্ব জয়ী হয়েছেন বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হিজাব হিজাব বলে স্লোগান দিচ্ছিল। তো হিজাব স্লোগানের পেছনের ঘটনাটা তো আপনারা জানেন। মেঘমল্লার বসু শিবিরের নির্বাচনী ব্যানারে সবার ছবিতে শিং এবং আরো অনেক কিছু এঁকে দিয়েছিলেন। সেখানে এই হিজাবি নারী নেত্রীও ছিলেন, শিবিরের সেই হিজাবি নারী নেত্রী। তো এই নারী নেত্রী যখন জয়লাভ করলো, শিবির রেটরিক চালু করতে চাইলো যে মেঘমল্লার বসু হিজাবকে কটাক্ষ করেছে এবং হিজাবি জয়যুক্ত হয়েছে। তো এভাবেই দেখেন রেটরিকের জন্ম হয়, এভাবেই তারা রেটরিকের জন্ম দিচ্ছে, এভাবেই তারা ন্যারেটিভ তৈরি করছে। আমি ভাবছিলাম নেত্র নিউজের এই শিক্ষার্থী যাকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল সে এখন এই ঘটনা দুটোর পরে কি ভাবছে। হিজাব স্লোগানটার কথার প্রেক্ষিতে শিবির নেত্রী জুমা, যিনি শিবিরের সকল কিছু ধারণ করেন কিন্তু শিবির থেকে নিজেকে পৃথক করতে চান, তিনি বলেছেন এই বিজয় হিজাবের, এই বিজয় নন হিজাবের। আমি ভাবছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোশাক কবে এত প্রাধান্য পেল? ওই যে বলছিলাম, এভাবেই তারা রেটরিকের জন্ম দেয়, এভাবেই রেটরিক জন্ম নেয়, এভাবেই তারা ন্যারেটিভ তৈরি করছে। এবার যদি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করি, আপনারা নিশ্চয়ই এই ঘটনাটা সবাই দেখেছেন যে একজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি একটি
ট্রেনে গান করছিল এবং এক যাত্রী তাকে এলোপাতাড়ি মার শুরু করে বলেছে যে এখানে গান করা যাবে না। হ্যাঁ, তারপরে দেখুন আরেকটি ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ নিয়ে টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ ইসলামী ছাত্র শিবির নামের একটি পেজ ঘোষণা দিয়েছে যে এই বিভাগটি নাকি নাস্তিকতা, ধর্মবিরোধ, ইসলাম বিরোধ, ভারতপন্থী এবং শাহবাগী অপচিন্তার ক্ষেত্র, এবং তারা এটির মধ্যে ইসলামের আলো পৌঁছে দিতে সচেতন হবে এখন থেকে, কারণ এখন তাদের সময় এসেছে। প্রশ্ন উঠতেই পারে এই পেজটি ভুয়া, এদের কোনো ভিত্তি নেই। ঘটনা সেটা নয়, কিন্তু ঘটনা হলো এ ধরনের কাজ এখন যে কেউ করতে পারে। আর্ট কালচার, গান নাচের জায়গাটা কি সংকুচিত হয়ে আসছে? আমরা কি সেরকম কোনো প্রতিধ্বনি শুনতে পাচ্ছি? এ কথার প্রেক্ষিতে আমার মনে পড়লো গত 12ই সেপ্টেম্বর বায়তুল মোকাররম প্রাঙ্গণে খেলাফ আন্দোলন এক বিরাট বিক্ষোভ সমাবেশ করে। তারা প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বন্ধের দাবিতে, ট্রান্সজেন্ডার শিক্ষক বাতিলের দাবিতে এবং তার পরিবর্তে আলেমদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার দাবিতে এই বিক্ষোভে নামে। তাদের মিছিলের স্লোগানগুলো ছিল, আমার সোনার বাংলায় সঙ্গীতের ঠাঁই নাই, স্কুল শিক্ষকের সঙ্গীত শিক্ষকের ঠাঁই নাই, মুসলমানের বাংলায় সঙ্গীত শিক্ষকের ঠাঁই নাই। এই যে তারা ট্রান্সজেন্ডার শিক্ষকের নিয়োগ বাতিল চাইলো, হোচিমিন সহ আরো অনেক ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্টের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা লাল হয়েছিলেন, অথচ শেখ হাসিনার সময়ে আপনারা যারা সমাজের সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছিলেন, তারা এই আন্দোলনের প্রেক্ষিতে এখন কি ভাবছেন? কর্ম কিন্তু কাউকেই ছাড়ে না। হ্যাঁ, ট্রান্সজেন্ডার ইস্যুটির প্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা আপনাদের না জানালেই নয়, সেটা হলো বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসকে পরিবর্তন করে সেখানে নিয়োগ দেওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের কূটনৈতিক রিচার্ড হাওয়ার্ডকে, যিনি প্রকাশ্যে সমকামী হিসেবে পরিচিত। তার এই নিয়োগ বাংলাদেশের ভেতরে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। বিশেষত ইসলামপন্থী গোষ্ঠী আপত্তি তুলে তার নিয়োগকে অগ্রাহ্য করার দাবি তোলে এবং শেষ পর্যন্ত তা বাতিল হয়। প্রমাণিত কিছু নয়, তবে অভিযোগ হচ্ছে হাওয়ার্ডের যৌন পরিচয়কে ঘিরে যে বিতর্ক তৈরি করা হয়েছিল তা ছিল একটি পরিকল্পিত স্মিয়ার ক্যাম্পেইন, যার পেছনে লুইস ও জাতিসংঘের ভেতরের কিছু প্রভাবশালী মহলের হাত থাকতে পারে, যেখানে মূল উদ্দেশ্য হচ্ছে লুইসের মেয়াদ বাড়ানো। লক্ষ্য বাংলাদেশ উত্তরণকালে রাজনৈতিক প্রতিক্রিয়ায় তার প্রভাব যেন বজায় থাকে। গোয়েন লুইস অন্তত যতদূর জানা যাচ্ছে অন্তত মে মাসের 2026 পর্যন্ত তার পদে বহাল থাকছেন। এই ঘটনাকে ঘিরে জাতিসংঘের গ্রহণযোগ্যতা, বিদেশি প্রভাব এবং বিশেষত রোহিঙ্গাদের জন্য প্রদেয় সহায়তার উপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দেখুন, আমাদের দেশের ভেতরে যে অসাম্প্রদায়িক কার্যকলাপ চলছে সেটাকে বিদেশিরাও কিভাবে নিজেদের প্রয়োজনে ব্যবহার করছে। এতে কি লাভ হচ্ছে জানেন? আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা একটা ধর্মান্ধ অসহিঞ্চু জাতি হিসেবে পরিচিতি লাভ করছি। তাতে কি হবে? বিশ্বের দরবারে বিভিন্ন জায়গায় একের পর এক দরজাগুলো আমাদের জন্য বন্ধ হয়ে যাবে। আমাদের বাচ্চাগুলো যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে যাবে, নামকরা বিশ্ববিদ্যালয়গুলো যাবে বিভিন্ন দেশে, ওখানকার মানুষজন তাদের দিকে ভয়ের চোখে তাকাবে, করুণার চোখে তাকাবে এবং পৃথিবীর তাবৎ জঙ্গিরা এই এলাকায় তাদের ঘাঁটি তৈরি করার স্বপ্ন দেখবে। শেষ করার আগে খুব মজার একটা ঘটনা দিয়ে আপনাদের শেষ করছি। আগামী বছরের অমর একুশে বইমেলা ফেব্রুয়ারি মাসে হবে না। এই বইমেলা হবে আগামী 17 ডিসেম্বর থেকে 17 জানুয়ারি পর্যন্ত। এই খবরটা পড়ে আমি অনেকক্ষণ হা 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 করে অনেকক্ষণ ধরে হাসলাম। জোরে হাসা হার্টের জন্য অনেক ভালো, আপনারাও জোরে হেসে নিন, কেননা এত মজার একটা এত ফানি একটা ঘটনা আপনারা আর সহজে পাবেন না। যে মাসে আমাদের ভাষা শহীদেরা মাতৃভাষার জন্য জীবন দিয়েছে, যে মাসকে স্মরণ করে আমরা এই বইমেলার আয়োজন করতাম, আজ সেই বইমেলা হবে ডিসেম্বর জানুয়ারি মাসে, কারণ ফেব্রুয়ারি মাসে নাকি রোজা পড়ে গেছে এবং নির্বাচন আছে।
1952 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখে বাংলা ভাষার জন্য আত্মোৎসর্গের যে বীরত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেই স্মৃতিকে অম্লান রাখতে এই মাসে আয়োজিত হয় বইমেলা। বইমেলা তার প্রথম যাত্রা শুরু করে 1972 সালে চিত্তরঞ্জন সাহা রোডে। 1978 সাল থেকে এই বইমেলা বাংলা একাডেমি প্রাঙ্গণে চালু হয়। 1984 সালে এই বইমেলা অমর 21 গ্রন্থমেলা নামে আনুষ্ঠানিকতা লাভ করে। এই যে প্রায় অর্ধ শতক ধরে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে আমাদের দেশে, এই অর্ধ শতকের কোনো বছরে কি রোজা পড়েনি? অনেকবার পড়েছে কিন্তু, কিন্তু সেই রোজাকে কেন্দ্র করে বইমেলা কিন্তু কখনো বন্ধ হয়নি। এবার হলো। ভাঙনের শব্দ কি শুনতে পান দর্শক শ্রোতা? সবাই ভালো থাকবেন। জয় বাংলা।